কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না, সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। এর মধ্যে মেডিকেল বোর্ড আবারও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে লন্ডনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন। সেক্ষেত্রে রোববার যাত্রা করতে পারেন বেগম খালেদা জিয়া। এদিকে খালেদা জিয়ার সফর সঙ্গী হতে সকালে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি, সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে, পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। তবে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার সফর সঙ্গী হতে দেশে এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। গত 23 নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতার মধ্যেই চিকিৎসা চলছে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। দর্শক, আমরা এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী এস এম আরিফ, চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ডাক্তার জুবাইদা রহমান এসেছেন, এছাড়া বেগম খালেদা জিয়ার যাত্রাও পিছিয়ে গেছে। এইসব বিষয় ছাড়াও তার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। সাইদ মল্লিক, স্বাস্থ্যের যে তথ্যটা সেটি আসলে তার যে কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, যে মেডিকেল বোর্ডটা আছে, তারা আসলে বলতে পারবে না। এখন পর্যন্ত তার যে স্বাস্থ্যের বিষয় নিয়ে কোনো ধরনের ব্রিফ এখন পর্যন্ত এই এভারকেয়ারের সামনে হয়নি। সেটি যখন যদি কেউ ব্রিফ করে বা যদি সাংবাদিকদের সাথে কথা বলেন, তাহলে তার স্বাস্থ্যের খবরটা আসলে আমরা বর্তমান যে অবস্থা সেটি জানাতে পারবো। আর আপনি আগেই বলেছেন যে তিনি বেগম জিয়াকে কিন্তু আসলে আজকেই লন্ডনের উদ্দেশ্যে নেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে যেটি কারণ হিসাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি আসলে আসতে বিলম্বিত হচ্ছে। সে কারণে আসলে এই তার লন্ডন যাওয়াটা কিন্তু বিলম্বিত হচ্ছে। এবং মির্জা ফখরুল কিন্তু জানিয়েছেন যে রোববার নাগাদ যদি খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি ঠিক থাকে, তাহলে হয়তো রোববার নাগাদ তাকে নিয়ে এবার লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য যাওয়া হতে পারে। আর আপনি জানেন যে ইতিমধ্যে জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন, বেলা 11:15টার দিকে তিনি কিন্তু ঢাকায় এসে পৌঁছান এবং কিছুক্ষণ আগে তিনি এই এভারকেয়ার থেকে বের হয়েছেন। আমরা দেখেছিলাম ঠিক 12টার দিকে এই এভারকেয়ার হাসপাতালে তিনি পৌঁছান। সরাসরি বিমানবন্দর থেকে কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং তার শাশুড়ি, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। আমরা দেখেছি দীর্ঘ 2.5 ঘন্টারও বেশি সময় ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং দীর্ঘদিন পরে ঢাকায় এসেছেন এবং যেটি খালেদা জিয়া টানা 13 দিন যাবৎ কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত 23 নভেম্বর তাকে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে কিন্তু ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং তার শারীরিক অবস্থা আরও অবনতি হয় সেখানে সিসিইউতে কিন্তু রাখা হয়েছিল। এখনও সে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা গতকালকে ডাক্তাররা যেমন বলেছিলেন কিছুটা স্টেবল আছে, সে কারণেই কিন্তু আসলে লন্ডনে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত সেটি গতকালকেই নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের পরে আমরা দেখেছিলাম গতকালকে মধ্যরাতের সময় সেই সিদ্ধান্তটা আসলে পরিবর্তন হয়, যেটি আজকে সকালবেলা দলের মহাসচিব মির্জা ফখরুল নিশ্চিত করেছেন যে তার যে লন্ডন যাত্রা সেটি বিলম্বিত হবে। কারণ হলো যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি আজকে আসার সম্ভব নয়, সেটি যান্ত্রিক ত্রুটিতে রয়েছে এবং
একটু জানি রাখি যে এই যে খালেদা জিয়ার অসুস্থ তো 13 দিন যে অসুস্থ, টানা 13 দিন অসুস্থ রয়েছেন এবং এভার কেয়ার হাসপাতালে রয়েছেন, কিন্তু সেখানে কিন্তু তার বড় ছেলে তারেক রহমান তিনি কিন্তু দেখতে আসতে পারেননি। তবে তিনি না আসতে পারলেও তার সহধর্মিণীকে কিন্তু আজকে পাঠিয়েছেন এবং তিনি লন্ডন থেকে সরাসরি এসেছেন। তো স্বাস্থ্যের যে বর্তমান পরিস্থিতি খালেদা জিয়ার, সেটি আসলে মেডিকেল বোর্ড এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি গণমাধ্যমের সাথে। আমরা অন্যান্য বিষয়ে যেটা অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি যে তার কিডনির যে ডায়ালাইসিস সেটি আসলে চলছে, আর যে তার যে ফুসফুসের সংক্রমণটি ছিল সেটি কিছুটা উন্নত হয়েছে। এটি গতকালকেও ডাক্তাররা জানেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ তিনি কালকে গণমাধ্যমের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। আজকে জুবাইদুর রহমান এসেছেন এবং জুবাইদুর রহমান কিন্তু এই খালেদা জিকে নিয়েই লন্ডনে যাওয়ার কথা রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়া হবে, সেখানে 17 জনের একটি টিম থাকবে। সেখানে সেই 17 জনের টিমে জুবাইদুর রহমানও একজন, তিনিও তার শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে এই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে ডাক্তার থাকবেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে রয়েছেন। বিশেষ করে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং লন্ডনের চিকিৎসক তারাই কিন্তু আসলে এই খালেদা জিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে লন্ডনে বা বিদেশে যাওয়ার জন্য যে উন্নত চিকিৎসা সেটির জন্য তারাই সিদ্ধান্ত দিয়েছেন এবং এই কারণেই গতকালকে সেই সিদ্ধান্তটা হয়েছে। আজকে একটা অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে যে আজকের দিনে হয়তো আজকের দিন এবং শনিবার এই 2 দিনে খালেদা জিয়া আগামীকালকেও হয়তো যেতে পারবেন না। রবিবার যেটি মির্জা ফখরুল তার প্রত্যাশা করছেন, তার শারীরিক অবস্থা যদি স্টেবল থাকে তাহলে হয়তো রবিবার তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে। একটু ছোট্ট করে বলে রাখি, এই যে টানা 13 দিন এই খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে আছেন, এখানে কিন্তু আমরা দেখেছি প্রতিদিনই দলীয় নেতাকর্মীরা ভিড় করছেন এবং তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তারা সব প্রত্যাশা করছেন যে খালেদা জিয়া এখন যে অবস্থা আছে সেখান থেকে ভালো হয়ে ফিরে আসুক, আবার তাদের মাঝে ফিরে আসুক, সেই প্রত্যাশা কিন্তু তারা রয়েছেন, দোয়া করছেন, দেশবাসী সবাই মিলে কিন্তু দোয়া করছেন তার জন্য। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আজ দেশ জুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপি পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি ঢাকা সহ সারা দেশের মসজিদে জুম্মার নামাজের পর এবং মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানিয়েছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে এই দোয়া মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও গতকাল একটি পত্র জারির মাধ্যমে আজ শুক্রবার সারা দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মসজিদে বাদ জুম্মা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তাদের নিজস্ব সময়ে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর। যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরে নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক। এ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। গুলো দ্রুততম নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগ সংস্কারের পার্ট হিসাবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মেন ট্রায়ালের উপরে যে ফোকাস সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোকে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি এবং সেই প্রক্রিয়া, সেই পথ ধরে আমরা হেঁটে চলেছি।
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, এই ধরনের বিষয় দ্রুত সমাধান হয়নি। তা ভারতের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে ভারত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে। শুক্রবার সকালে রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি কবে দেশে ফিরবেন এ বিষয়ে এখনো সরকারের কাছে কোনো তথ্য নেই। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেখা যাক কি হয়। আমরা তো চেয়েছি খুব, এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি, সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে। এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন চান বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ এখানে একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখবই। এটা আমাদের দায়, এটা আমাদের করতেই হবে। এই জায়গায় কোনো ছাড় নাই, এবং আমি আবারও বলছি, এটা আমাদের শপথ। দেশকে সুন্দর করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে এই আহ্বান জানান তিনি। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতায় যেতে ষড়যন্ত্র শুরু করেছে। যারা এতদিন নির্বাচনের জন্য তাগিদ দিয়েছে, তারাই এখন নির্বাচন পেছানোর ও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন চরমনাই পীর। আপনার নিয়ম অনুযায়ী স্বচ্ছ একটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। আর যারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবে ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যিত হবেন, এবং দিনের দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন। রাজধানীর রিভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশের মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে নয়াপল্টনে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এই সময় বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, শনিবার কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। আমরা আজকে এখানে এই নয়াপল্টনের এখানে মসজিদে
আমরা নামাজ আদায় করেছি, জুমার নামাজ। সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য, তার আরোগ্য লাভের জন্য, তিনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আমি আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। রাজধানী বাজারগুলোতে বেড়েছে শীতকালীন পণ্যের সরবরাহ। অন্যান্য বছরগুলোতে শীত এলেই কমতে শুরু করে শাকসবজির দাম, কিন্তু এবার চিত্র তার উল্টোটা। বাজারে সবজির প্রচুর সরবরাহ থাকলেও কোনো মতেই দাম কমাতে আগ্রহী নন বিক্রেতারা। এই সপ্তাহে মাছ, মাংস, ব্রয়লার দাম স্থিতিশীল থাকলেও নিয়ন্ত্রণে নেই পেঁয়াজের বাজার। হঠাৎ বেড়েছে সয়াবিনের দাম, যাতে অসন্তোষ ভোক্তাদের। তবে নতুন চাল বাজারে উঠতে শুরু করায় কিছুটা স্বস্তি চালের বাজারে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজধানীর বাজারগুলোতে শীতের নতুন শাকসবজির সমারোহ। ভালো উৎপাদন এবং কোনো রাজনৈতিক অস্থিরতা না থাকায় সরবরাহ প্রচুর। কিন্তু সরবরাহ যাই হোক, যেন দাম না কমানোর পণ করেছেন বিক্রেতারা। গত বছরে যে দামে কিনছে এই দামে এখনো পাই নাই, বর্তমানে একটু বেশি আছে। সবজির দাম একটু আবার বাড়তি এবং কি আবার কমেন না, আমদানিটা একটু কম হয়েছে। তো ফুলকপি আপনার 40 টাকা 50 টাকা পিস, টমেটো আপনার 90 টাকা কেজি পাইকারি, আমরা 100-110 বিক্রি করি। ব্রয়লার মুরগি, মাছ, মাংস, চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও এখনো চড়া পেঁয়াজের বাজার। বেড়েছে নতুন আলুর দাম। সয়াবিন লিটার প্রতি হঠাৎ 9 টাকা বাড়ায় অস্বস্তি বেড়েছে। আমাদের অন্যান্য জায়গার মধ্যে দাম বাড়লে সেই জিনিসটা খায় না, আর আমাদের এখানে বাড়লে আরো বেশি করে খায়। ওই জিনিসটা দাম বাড়ছে কিন্তু ওই খায় দেখে আরো মানুষের বেশি বাড়ায় হালায়। আমরা আগে 200 টাকার তরকারি নিলে আমাদের ব্যাগ ভরে নিচ্ছে, আর এখন 200 টাকার তরকারি ব্যাগের কোনাতেই পড়ে থাকে। শীতের মৌসুমে মানুষ সবজি বেশি খায়, কিন্তু এখন দামের জন্য কম খায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর বিকল্প নেই বলে মনে করেন ক্রেতারা। এখন একজন মধ্যবিত্ত লোকের হয়তো ম্যাক্সিমাম যারা মিডল ক্লাসের লোক 20 থেকে 25,000 টাকা বেতন পায়, 2-5 নিয়ে চলবে, তাহলে মতো এই টাকাই হবে না। নরমালি এক কেজি সবজি নিতে গেলে 80-90 টাকার নিচে নেওয়া যাচ্ছে না। সরকারের প্রত্যক্ষ নজরদারি থাকা উচিত, মনিটরিং থাকা উচিত যে কে কত রাখতে পারে, তাহলে আশা করা যায় কমে যাবে। শীতকালীন পণ্যে যথাযথ বাজারজাতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করা গেলে স্বস্তি ফিরবে বলে মনে করেন সবাই। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ভূমিকম্পে উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্তত 6 লাখ ভবন, আর এর মধ্যে 321টি ভবন রয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ঢাকার এইসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মাই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ছাড়াও যেসব ভবন নির্মাণে অনিয়ম রয়েছে সেগুলোর মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মুজিবুর রহমানের বিশেষ রিপোর্টে। মেগাসিটি রাজধানীর পুরনো ঝুঁকিপূর্ণ ভবন ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে প্ল্যান নকশা জাল করে কিংবা অবৈধভাবে গড়ে উঠেছে বহু ভবন। সাম্প্রতিক ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ এসব ভবন আবার উঠে এসেছে আলোচনায়। গেল মাসের উচ্চ মাত্রায় ভূমিকম্পের রাজধানীতে বেশ কিছু ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত নগরবাসী। রাজধানীতে অপরিকল্পিত ভবন নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি ইমারত আইন। অনেক ভবনে জালিয়াতি করে অনুমোদন 5 তলা হলেও নির্মাণ হয়েছে 7 তলা বা 8 তলা। ফলে দিনে দিনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। প্রতি মুহূর্তে আতঙ্কে আমাদের থাকতে হয়, কারণ হয়েছে এখন ভূমিকম্প হচ্ছে প্রতিনিয়তই। এখান থেকে আমাদের মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করতেছে, মানুষ বাসায় গিয়েও শান্তি নেই। এখন আমাদের বিল্ডিংটা নতুন একটা বিল্ডিং, কাজ রানিং চলতেছে, অথচ রাজুক কোনো পরিদর্শন করে না। রাজুকের একটা ইঞ্জিনিয়ার আসে না, কেউ আসে না। মালিক, ভবন মালিকই ইঞ্জিনিয়ার হয়, ভবন মালিকই আর কি কন্ট্রাক্টর হয়। অভিযোগ রয়েছে রাজুকের ইমারত নির্মাণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশ ও সঠিক তদারকি না থাকার কারণে লাগামহীনভাবে গড়ে উঠেছে এসব বহুতল ভবন। যেমন পুরান ঢাকা বিল্ডিংও সব পুরাতন, অনেক বিল্ডিং মনে করেন যায় অবস্থা। ভূমিকম্প হইলে রাস্তা থেকে বের হইলে মানুষ মরবে, বিল্ডিংয়ের ভিতরে থাকলেও মানুষ মরবে, যাওয়ার কোনো উপায় নাই। এত গণবসতি হয়েছে যে বলার মতো না। আর এই বিল্ডিংগুলি সরানিরও কায়দা নাই। মানুষের জায়গা, ছোট্ট ছোট জায়গা
ছোট্ট ছোট জায়গার মধ্যে 2 রুমের বিল্ডিং আছে 6 তলা পর্যন্ত, কোনোভাবে একটু গাছ নিয়ে বিল্ডিং করে তৈরি দিছে, চারিদিকে কোনো নাই, কোনো নাই, কোনো বেসমেন্ট নাই, কোনো ফাউন্ডেশন নাই, কিছু এভাবে অনেক যুগ যুগ ধরে চলতেছে। অনেক বিল্ডিং আছে শুধু ইটের। কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে যে যার মতো করে বিল্ডিং তৈরি করেছে, যেটা দোতলার পারমিশন সেটা 3 তলা করেছে, এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী আমি মনে করব প্রশাসন এবং রাজুকের যেই প্ল্যান পাস করে তারা। আমি এবং আমার ফ্যামিলি এবং এলাকাবাসী সবাই আতঙ্কিত। রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণে অনিয়মে মালিক ও রাজুকের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমিকম্পের পরে আমরা কিন্তু ক্যাটাগরি করছি যে কোনগুলো একদম সিভিয়ার ভাবে ক্ষতিগ্রস্ত সেগুলো একটা করতেছি, কোনগুলো মডারেট আর কোনগুলো নর্মাল একটু হয়তো প্লাস্টারে ফাট ধরছে বা এরকম কিছু। আমরা এগুলো করে অতি দ্রুত আমাদেরকে এই ব্যবস্থা নিতে হবে। ইচ্ছা করলে একটা বাড়ি প্ল্যান করা যায় না, এটা একটা রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আছে, তারা এই প্ল্যানটা করে এবং আমাদের কাছে তাদের রেজিস্ট্রেশন আছে, তারপরে তারা এটা জমা দেয়। আমরা সেটা যদি সঠিক থাকে অনুমোদন দিই। সেখানে কিন্তু ওই পক্ষ কিন্তু সবাই অঙ্গীকারাবদ্ধ যে তারা এই যে প্ল্যান অনুমোদন করলো এইভাবেই তারা বাড়িটা করবে। এখন বাস্তবে দেখা গেল যে কেউ 6 তলা প্ল্যান পাস করায় সেটা 8 তলা 10 তলা বানাচ্ছে। আমি তো আইন আদালত না, আমি হলাম রাজুক। আমি আমার যারা অধীনস্থ বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা।